অবাক হলো নাজির, তা প্রকাশ করে পাল্টা প্রশ্ন করলো। এক ক্লাসে কয় বছর ধইরা পইরা আসুস? মিস্ত্রি বুঝতে পারলো না প্রশ্নটা, তাকিয়ে রইল অবুঝ দৃষ্টিতে। নাজির তা দেখে বুঝতে পারলো, তাই বলল। জিগাইলাম কয়বার ফেল মারছস? একবারও না, আমি খুব ভালো ছাত্রী। একবার বৃত্তিও পেয়েছিলাম, জেলা শহর থেকে পুরস্কারও দিয়েছিল। বাবা গো, তুই দেহি লেদা পোলা বাইন, তবে দেখলে বোঝা যায় না, বয়সের তুলনায় বেশি লম্বা। তোর মায়ও লম্বা নাকি? বহু বছর দেখি না। মিস্ত্রি উপনিস মাথা নাড়ল। তার নানা মামারা অনেক লম্বা। মামা বর্তমানে জেনারেল আর্মি, মাও লম্বা। সেই বান পেয়েছে মিস্ত্রি আর তালেব। তবে মাসুম আবার পেয়েছে বাপ চাচাদের বান। অতিরিক্ত লম্বা না, যতটুকু প্রয়োজন ততটুকুই। তোরে যাত্রা লগে কথা কইতে নিষেধ করছিলাম না মিস্ত্রি? এইদিকে আয়। মাসুমের হাতে কোদাল। ঝড়ে তাদের জমিতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি গতকালই ঠিক করে ফেলেছে রুহুল আর সে। আজ এসেছে সম্ভবত কোনো সবজি বীজ বপন করতে। ভাই ডাকে মিস্ত্রি দৌড়ে গেল তার কাছে। মাসুম প্রশ্ন ছুড়ল, কি কয় ওই শয়তানের ভাইস্তা? বরিশাল্লা খেতার গাট্টি। মাসুম চোখ মুখ কুচকে ব্যস্ত নাজিরের দিকে তাকালো। কুঞ্চিগুলো গাছের সাথে বাজছে। ব্যঙ্গ করে চড়া গলায় বলল। এইসব কামলার কথায় মন খারাপ করিস না রে মিস্ত্রি। কামলারা কেমনে বুঝবো বরিশালের মজা? নাজির শব্দহীন হাসলো, নিজের কাজ জারি রেখে বলল। তাল মিস্ত্রির ভাই বুঝি ক্ষেতের মাটি খাইতে আইছে, নাকি মানুষের ক্ষেতের সবজি চুরি করতে আইছে? খোঁচা দিতে গিয়ে নিজে খোঁচা খেয়ে দাঁড়িয়ে রইল মাসুম। কিন্তু এভাবে তো আর শাহদের ছেলের কাছে হেরে চুপ থাকতে পারে না সে, তাই ভিন্ন পন্থা অবলম্বন করল। শুনলাম নওশাদ নাকি শহর থেকে মাইয়া ভাগাই আনছে। ভাগাইয়া আনে আবার কেমনে? মাইয়া তো নিজে নিজেই আইয়া পড়ছে। যেই সুন্দর আমার ভাই, একদম আমার লাহান। শব্দ করে মাটিতে একদলা থুতু ফেলো মাসুম, হাসল। তুই সুন্দর কালাচান। নাজির ওর দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে স্থির করলো মিস্ত্রির দিকে। চোখাচোখি হলো দুজনার। জিজ্ঞেস করলো, তোর ভাই পাটার মতো আসে কেন? আমি সুন্দর না? কালা মানুষ কি সুন্দর হইতে পারে না? ভরকে গেল মিস্ত্রি। অবুজের মতো উপনিস মাথা নাড়তে তার সেই মাথায় চাটি মারল মাসুম। ব্যথায় স্থানটি ঘষতে লাগলো মিস্ত্রি। নাজির এবার শব্দ করে হাসল। অজাতের বংশে বুদ্ধিমতী নারী কেমনে জন্মাইল? তুই সৌন্দর্যের কদর করতে জানোস রে তাল মিস্ত্রি? তোর ভাই রে কইস এই রং রে কালা কয় না, এই রং রোদে খাইটটা হইছে। পায়ের উপর পা তুইল্লা বাপের ঘরে বইসা থাইকা না। আর তোর লাগা আমাগো গাছের তালের শ্বাস ফিরি, যখন মন চাইব লইয়া যাইস। একদম যাবি না, কিছু দিলেও খাবি না। ওর স্বভাব ভালো না। শুধু ওর কেন, শাহ বংশের কোনো ব্যাডার স্বভাব ভালো না। তোর দিকে নজর পড়েছে ওর। এই লেদা মাইয়ার দিকে নাজির শাহ নজর পড়বো? দুনিয়াত কি মাইয়ার অভাব পড়ছে? তো যাস না কেন, আনস না কেন একটা মাইয়া? তোর আদরের ভাই তো তোর আগেই বিয়া কইরা ফেলাইছে। পুরা গ্রামে এখন এই নিয়েই চর্চা চলতেছে। ভাইয়ের বউ লাগবো তাই আনছে। একলা বিছানায় ঘুমাইতে পারে না। তোর বাপের কি? তোর আগেও তো তোর ছোট ছোট চাচাতো বইনের বিয়া হইছে, পোলা পাইন হইছে। তোর শরম লাগে না? কার লগে কার তুলনা? মাইয়াগো বিয়া ডাঙ্গর হইলেই হইয়া যায়। তোর ভাই একলা বিছানায় ঘুমাইতে পারে না, কিন্তু তুই পারস। হ, পারবো না কেন? কেন, তোর সিস্টেমে গন্ডগোল আছে নাকি? বলে হাসলো মাসুম। নাজির চোখ মুখ কুচকে নিল, বলল। তোর বোন বিয়াতে সামনের বছর তোর কোলে আমার লাহান সুন্দর একটা ভাগনা ধরাইয়া দিয়া না হয় বুঝাইয়া দিমু। দেখ মিস্ত্রি দেখ, কইছি না তোর দিক নজর লাগছে। আয় থুতু দিয়া দেই, বাড়িতে গিয়া না হয় কালা ফোঁটা লাগাই দিমু। ভাব কি, এত সুন্দর জামাই পাইবো তোর বোন? অভাব পড়বো না, আর পড়লেও তোর মতো বয়স্ক ব্যাটার কাছে দিমু না। তোর পাশে কেমন লাগবে এই ছোট মাইয়ারে ভাবছি। বিজয় হাসি হাসলো মাসুম। মিস্ত্রি বিরক্ত হচ্ছে এদের ঝগড়া দেখে। নাজির দমার মতো ছেলে নয়, মুখ বাঁকিয়ে পড়ল। বয়স্ক কারে গস? 27 বছরের এক পোলারে তোর কাছে বয়স্ক মনে হয়? 27 না ভাইজান, 26 হইব। 26 গত মাসে 26-এ পড়ছে। মিল্টন ভুলটা ধরিয়ে দিল। বোতা মুখে তার দিকে তাকালো নাজির। কখন যে পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি। মাসুমের হাসিটা চওড়া হলো। বিদ্রুপ করে বলল, কেমন মাতাল দেখছস? দিন দুপুরে গাঞ্জা খাওয়া শুরু করলি কবে? নিজের বয়স জানাস না? গাঞ্জা তোর অজাত বংশ খায়। বয়স বাড়াইছি, তোকে মতো কমাই নাই। তোর বড় ভাই তালেব যে কয়দিন আগে বিয়ে করলো, ওর বউ তো ফামিদার বয়সী। আর তালেব তো আমারও বড়। তখন ভাবছি মনে হয় না? দাদা নাতনি লগে আমি কয়েকদিন আগে দেখলাম বউ লইয়া শ্বশুর বাড়ি যায়। আমার যে কি হাসি পাইছিল।
বলতে বলতে হাসলো মিল্টন। নাজির সগর্বে কাজ চাপলো তার সাথে থেকে থেকে ছেলেটা ভীষণ চালাক হয়ে গিয়েছে, কখন কোথায় কি বলতে হয় সব জানে। মাসুম ধমকালো, নাজির শাহ সামসা লুচ্চা বংশ। আমাগো তো তাও একটা বংশ আছে রে মাসুম, যে কেউ এক নামে চিনবো। পাশের গ্রামে গিয়া কাউরে শাহ বংশের কথা জিগাইলেও কইয়া দিব, কিন্তু তখন কি চিনবো? তখন কোনো বংশ আছে? কে না কে কোন জন্মের মাস্টার আসিল তাই কয় মাস্টার বাড়ি, কিন্তু ওই খাগো এলাকায় গিয়া জিগাইলেই পাল্টা জিগাইবো কোন মাস্টার বাড়ি। নামেরও এক একটা বাহার, কারো নামের পিছে মিয়া, কারোটা আবার আলম সহ আরো কত কি অজাত বংশ। অধরের হাসি মিলিয়ে গেল মাসুমের। কোদালটা তুলে তেড়ে যেতে যেতে বলল, খেতে আয়া মায়রা থুইয়া যামো জানোয়ার। অজাত কেডা? তোরা অজাত লুচ্চা। আয়, আমি কি বইয়া থাকবো? কাশি দিয়া পাড়ামু। তগো বাড়ির কোন মাইয়ার লগে লুচ্চামি করছি? আমরা সাহারা যদি ধরি তাহলে পারবি? ওই তো মোটে 4 ভাই, আর আমরা হইলাম 7 জন, তার উপরে এক এক জনের গায়ের গতরে যেই শক্তি। মিল্টন দাম্ভিক কণ্ঠে বলে উঠল। আমিও লগে আছি ভাইজান। নাজিরের হাসি চওড়া হলো। তাহলে মোট 8 জন। আয় গোলামের পুত আয়, দেই দুইটা, বহুদিন কাউরে পিডাই না। মাসুম সত্যি সত্যি তেড়ে যাচ্ছিল, কিন্তু মিস্ত্রি তাকে টেনে ধরলো পেছন থেকে। আসন্ন ঝড়ে পূর্বাভাস পেয়ে ভীত হলো তার মেয়েলি মন। নাজিরের মতো মোটামুটি স্বাস্থ্যবান, উঁচা লম্বা ভারী কি পুরুষের সাথে পেরে ওঠার সম্ভাবনা হ্যাংলা পাতলা মাসুমের একার পক্ষে ক্ষীণ। তাই ভয়ত কণ্ঠে বলল, তুমি ঝামেলা করলে কিন্তু আমি আব্বার কাছে বিচার দিব। ছোট ভাইজান, বাড়ি চলো। আদরের বোনের বাধাই থেমে গেল মাসুম। শাসিয়ে বলল, আমার বোন না থাকলে আজ দুইটার অবস্থা খারাপ করে দিতাম। বাচ্চা গেছোস। মিল্টন পেছন থেকে আগুনে ঘি ঢালার মতো করে বলল। মুখেই শুধু ফটর ফটর। নাজির হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলল, বাদ দে বল্টু, খুনির বংশধর। এই একটা কথাই যথেষ্ট ছিল গায়ে আঘাত করার, কিন্তু মিষ্টির জন্য মাসুম তা পারল না। দাঁতে দাঁত পিষে চোখের ইশারায় হুমকি দিয়ে স্থান ত্যাগ করলো সে। এই কথা যে তালেব আর সুজনে কানেও যাবে তা নিশ্চিত। মিল্টনের হাত থেকে কীটনাশক নিয়ে গাছে ছিটাতে ছিটাতে প্রসঙ্গ বদলালো নাজির। বাড়ির কি অবস্থা? গোমরের মহিলা দিয়া ভাইরা গেছে। গোলামের জিগো কামি এডা, ধর প্রত্যেক গাছে ওষুধ মাইরা বাড়িতে আয়। কমছি আমি বাইন্দা লইছি। মিল্টনের হাতে কীটনাশকের বোতল দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল নাজির। দিনের আলো বাড়ার সাথে সাথে বাড়িতে মহিলাদের আনাগোনাও বেড়েছে, সাথে আছে তাদের ছানাপোনারা। কিছু পুরুষও অবশ্য দেখা যাচ্ছে ভেতরের দিকে উকিঝুঁকি মারছে, যেন এটা বাড়ি নয় কোনো মাছির বাজার। লুঙ্গির এক পাশ উঁচু করে ধরে বাড়িতে প্রবেশ করলো নাজির। ধমক দিয়ে বলল, এই এই, এটা কি মাছের বাজার নাকি সরকারি জায়গা? এত ভিড় কে? উকিঝুঁকি বন্ধ হয়ে গেল পুরুষদের। মহিলা ফিরে তাকালো। একজন বৃদ্ধা বলে উঠলেন, তোর ভাই নাকি বউ আনছে? আনলে আনছে, আমনের কি? সমাজের ভালা পোলা জুয়ান মাইয়া লইয়া আইছে, দেখমু না? আমনের পোলায় তো ঘরে বউ পোলা বাইন রাইখাও পরের বাড়ির মাইয়ার লগে পরকিয়া করতে গিয়া ধরা খাইছিল। আমরা কোনোদিনও দেখতে গেছিলাম? বৃদ্ধার মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। এক লোক বলল, বড় ভাইয়ের আগে বিয়া কইরা লইছে, অথচ কামাই করে না, এখন কি করবি? বড় ভাইয়ের আগে বিয়ে করা যাইব না এই নিয়ম কোন গোলামের পুতে বানাইছে? যা করার আমরা করবো। আমনের কি? নিজেকে বাড়ির সমস্যার অভাব নাই, আর হ্যাঁ আইছে অন্যের বাড়ির চোরের মতন উকি মারতে। এই, আমনে সালমা চাচির পোলা কুদ্দুস না? আপনার মাই যে খাইতে না পাইরা মাইনসের বাড়িতে গিয়া কান্দে, সেই খেয়াল আছে? মা বউয়ের ঝামেলা মিটাইতে পারে না, আবার আমাকেও জ্ঞান দিতে আইছে। কুদ্দুসও নুয়ে নিল মাথা। চোরা চোখে আশেপাশে তাকিয়ে ত্যাগ করলো স্থান। নাজিরের মুখে লাগাম নেই, গ্রামবাসী খুব ভালো করেই তা জানে। মুখের উপর অপমান করে দেওয়ার কাজে সে ওস্তাদ। কার চরিত্রে কি দোষ আছে, কার বাড়িতে কি সমস্যা, সব তার জানা। কলিমের মায়ের মাধ্যমে খবর কান পর্যন্ত পৌঁছে যায়। পুনরায় গলা চড়িয়ে বলল, আর কার কার বউ দেখার ইচ্ছা আছে আমার সামনে আইয়েন, ভালো কইরা আজ বউ দেখাইয়া দিমু। সাথে কার লগে কার পরকিয়া চলে, পিরিত ফষ্টি নষ্টি আর সংসারে অশান্তি চলে, তাও ফাঁস কইরা দিমু। নিজের ফুটকিত 9 মন গু আর অন্যের কয় ফুটকি ধো। আমার ভাই যদি বউ আনেও তাইলে কি তোরা খাওয়াবি? উপস্থিত সকলেই যেন আতঙ্কে জর্জরিত হয়ে গেল। মুহূর্তে যে যেভাবে এসেছে সেভাবে বিভিন্ন কাজে বাহানা দিয়ে ত্যাগ করলো স্থান। তারা যেতে বিধি হাঁপ ছেড়ে বাঁচল। এইগুলার লাইগা শান্তি পাইতেছিলাম না, খালি প্রশ্ন আর প্রশ্ন। আমনের ভাই তো বাড়িতে নাই। জাহিদ রে কয়বার কইছি আমনের ডাইকা আনতো,
আমনেরে সারা হে করে আর কেউ তাড়াইতে পারবো না। নাজির বারান্দায় পিড়ি টেনে বসলো। নওশাদ ঘর থেকে বেরিয়ে এসেছে ততক্ষণে, মানুষের জন্য বের হতে পারছিল না। নাজির তাকে দেখেও না দেখার ভান করলো। বিথির উদ্দেশ্যে প্রশ্ন ছুলো। হ্যাঁ, আবার কই গেছে? রাইতেও তো দেখলাম না। ফিরে নাই, কয়দিন ধইরা অনেক ব্যস্ত। বন্দরে নাকি কি এর কাম আছে? কাম কই? আমি দেখি জানি না। কি জানি, আমারে তো কয় না কিছু। আমনে আপনার ভাইরে জিগাইয়েন। নাজির তার বিপরীতে আর কিছু বলল না, শুধু নওশাদের উদ্দেশ্যে সম্বোধনহীন বলল। আব্বার লগে যে দেখা করতে হইব সেই শিক্ষা দীক্ষাও কি খোয়াইয়া আইছে নাকি? আব্বার যে পোলার লাইগা চিন্তা হয় এটা কেউ বুঝে না। নওশাদ বুঝলো তাকে উদ্দেশ্য করে যে বলেছে, তাই দৃষ্টি নত করে সে বাবার ঘরের দিকে হাঁটা ধরল। যদিও বাবার সাথে দূরত্ব তার আকাশ সম, লোকটা স্নেহ ভালোবাসা বুঝতে সে অপারক, তবু ভাইয়ের কথাতেই যা একটু দেখা করে। উঠোনের মাঝখানে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা লিচু গাছের উঁচু ডালে পা ঝুলিয়ে বসে আছে মিষ্টি। মনের আনন্দে লিচু খেতে খেতে নিচে দাঁড়িয়ে থাকা সুজাতার দিকে ছুঁড়ে মারছে লিচুর বিচি। সুজাতার চোখে মুখে জমে আছে অভিমান, ফর্সা নাকটা ধারণ করেছে রক্তিম বর্ণ। এই যেন কেঁদে দেবে সে, নাক টেনে হুমকি দিয়ে বলল। ফুপু, এখনই লিচু দাও বলছি, না দিলে কিন্তু দাদের কাছে বিচার দিব। মিষ্টি শব্দ করে হেসে ওঠে, ডাল ধরে এক থোকা লিচু ছিঁড়ে এনে ছিলতে ছিলতে মুখে পড়ে চোখ বুজে তৃপ্তির শব্দ তুলে। কি স্বাদ! তোর দাদিরে আমি ভয় পাই। এবার আর ধৈর্য ধরতে না পেরে কেঁদেই দিল সুজাতা। চোখে জমল টলমলে অশ্রু জল, ঠোঁট উল্টে দালানের দিকে ফিরে চিৎকার ছুল। ছোট দাদি, দেখো ছোট ফুপু আমাকে লিচু দেয় না। মিস্ত্রির কোনো ভাবান্তর হলো না। এখন প্রায় বিকেল, উঠোনের অর্ধেক জুড়ে খেলা করছে হলদে রোদ, বাকি অর্ধেক জুড়ে গাছপালার ছায়ে ঘেরা। সকালে মাসুমের সঙ্গে বাড়ি ফিরে গোসল করে খেয়ে দিয়ে এক দুপুর ঘুমিয়েছে মিস্ত্রি। স্কুল থেকে ফিরে এসে তার সেই ঘুম ভাঙিয়েছে সুজাতা। ফাহমিদা সুজাতার নিজের ফুপু হলো, গলায় গলায় ভাব তার চাচাতো ফুপু মিস্ত্রির সঙ্গে। এই দুজন চুলোচুলি করে তো, এই আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। মিস্ত্রি নানা বাড়িতে থেকেই পড়াশোনা করে। গ্রামের পরিবেশ ভালো না হওয়ায় বছর 6 পেরোতেই বাবা তাকে পাঠিয়ে দিয়েছিল নানা বাড়ি বরিশাল। তবে তার নানা বাড়ি গ্রামে নয়, বরং জেলা শহরেই পড়েছে। বছর জুড়ে মিস্ত্রি সেখানেই থাকে, পড়াশোনা করে। বছরে মাত্র 3 বার আসে দাদা বাড়িতে, জ্যৈষ্ঠ মাসে, কোরবানির ঈদে আর শীতে। বেড়ানো শেষে যখন ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে, তখন সুজাতা কেঁদে কেটে ভাসে। তাই সেই কান আর দুঃখ দূর করতে বাপ চাচাতে খেতে হয় নাকানি চুবানি। তবে এবার একেবারে ফাহমিদার বিয়ে খেয়েই বোধহয় মিস্ত্রি ফিরবে। গতকাল পাত্রপক্ষ এসে দেখে গিয়েছে ফাহমিদাকে। দেখে শুনে মনে হচ্ছে দুই পক্ষই একে অপরকে পছন্দ করেছে, এখন শুধু পাকা কথা বলা বাকি। দাদা চাচারা চাইছেন দ্রুতই যেন বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। মা পারুল ভেতর থেকে ছাটা হাতে বেরিয়ে এলেন, আশেপাশে তাকে, এরপর তাকালেন উপরে গাছের ডালে। চল শক্ত করে ধমকে সুরে বলেন। গাইছে বান্দর, নাম গাছ থাইকা, মায়া মানুষ হইয়া গাছের আগায় বইয়া রইছে, নাম নিছে। মিসি নামলো না নিচে, মাকে সে একদমই ভয় পায় না। তাতে আরো রেগে গেলেন পারুল। চিৎকার চেঁচামেচির আওয়াজ ভালো, সেই শব্দে ভেতর থেকে বেরিয়ে এলেন সৈয়দুন্নেছা। কোমরে তার বাতের ব্যথা, হাত দিয়ে গ্রিল চেপে ধরে দাঁড়িয়ে পুত্রবধূর উদ্দেশ্যে কড়া গলায় বললেন। বাড়ির বউয়ের গলার তেজ বাহিরে যাইব কেন? মায়ারে শিক্ষা দিতে গিয়া নিজের সব শিক্ষা পানিতে ভাসাইয়া দিছো। শাশুড়ি কণ্ঠস্বর শুনে থেমে গেলেন পারুল। মেয়ের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে ঘোমটা টানলেন কপাল পর্যন্ত, নত যেন কণ্ঠে বলেন। কি করবো আম্মা, কথা শুনে না আমার, আপনি আপনার নাতনিরে বুঝান। সৈয়দুন্নেছা মিসির দিকে তাকালেন, বেহার মতো এখনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে লিচু খেয়ে যাচ্ছে মেয়েটা। তার স্থানে অন্য কেউ থাকলে হয়তো বৃদ্ধা দু কয়েকটা গালি ছুটতেন এতক্ষণে, কিন্তু মিস্ত্রি বলি তা করলেন না। নাতনিটা আসলেই তো কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। কতবার ছেলেটাকে তিনি বলেছিলেন, বাড়ির মাইয়া বাড়ির থাক, ওরে গ্রামের স্কুলে ভর্তি কইরা দে, মানুষ কি আর পড়তাছে না? ছেলে সে কথা শুনলে তো নাতনির উদ্দেশ্যে স্নেহ ভরা কণ্ঠে বলেন। হাত পা ভাঙবো বুবু, ডাল সহ লিচু ছিঁড়ে নিচে নাইমাই। বাড়িতে তো জোয়ান মর থাকতে তোর কেন গাছে উঠতে হইব?
মিষ্টি কথার বিপরীতে আর তেরামি করতে পারে না মিষ্টি। কথা মতো কয়েক থোকা লিচু অন্যের ভাজে নিয়ে লাফিয়ে নেমে পড়ে জমিনে। এমনিতে মেয়েটা ভীষণ ডানপিটে, আদর আহ্লাদ ছাড়া তাকে দমিয়ে রাখা অসম্ভব। তবে বাইরের লোকের সামনে ততটাই শান্ত, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ওনা থেকে লিচুগুলো সুজাতার হাতে ধরিয়ে দিয়ে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, নেহাত আমি দয়াশীল মানুষ, তাই দিলাম। সুজাতা হাতের উল্টো পিঠে চোখ মুছে ছিঁড়ে খাওয়া ধরল লিচু। পারুল গিয়ে মুছে দিলেন তার নাক। সঙ্গে সঙ্গে সে দৌড়ালো ভেতরে। মিষ্টিও তার পিছু নিল। ফটক দিয়ে ঢোকার অভিমুখে তার চুল টেনে ধরলেন সৈদুন্নেছা। কপালে ভাঁজ ফেলে কিছুটা কঠোর স্বরে বললেন, চুল ধুইয়া তেল লাগাস না কয়দিন ধইরা? সব চুল তো পইরা গিয়া মাথার টাক হইয়া যাইব। কেডাই বিয়ে করব তখন? কাউকে করতে হবে না।